এখানেই সেই বিষাক্ত সর্প জবন হরিদাসের সঙ্গে হরিনাম শ্রবণ করেন। আর এই গুফাকে কেন্দ্র করেই এই মন্দিরের নামকরণ করা হয় পরবর্তীতে গুফা মন্দির। হ্যান্ডলুম শাড়ি তৈরি হচ্ছে, আর কাকাবাবু নিজে হাতে কিন্তু এই যন্ত্রটা চালাচ্ছে। তো গুড মর্নিং ফুলিয়া। এখন এসে উপস্থিত হয়েছি ফুলিয়া স্টেশন। আর আমরা আজকে যে গন্তব্যে যাব সেটা হচ্ছে কীর্তিবাসুজার বাড়ি এবং কীর্তিবাস ঘাট। সবটাই বিস্তারিত দেখাবো, যে কীর্তিবাসের এখানে যে জন্মস্থান এবং এখানে বসেই কিন্তু বাংলায় অনুবাদ, মানে নিজের মতন করে যাতে বোধগম্য হয় মানুষের, বাংলায় অনুবাদ করেছিল রামায়ণ। সেই সমস্ত জায়গাগুলো আজকে ঘুরিয়ে দেখাবো। ওখানকার কীর্তিবাসের যে গ্রন্থাগার সবটাই কিন্তু বিস্তারিত থাকবে। আর আপনারা যারা শিয়ালদা কিংবা রানাঘাট হয়ে আসতে চাইছেন, শান্তিপুরের একটি স্টেশন আগেই এই ফুলিয়া, আপনারা বাতনা কীর্তিবাস হয়ে যেতে পারেন। বাতনা কীর্তিবাস হয়ে গেলে একটু ঘুরপথ হবে, আর সেহেতু আপনারা ফুলিয়া নেমে এখান থেকে 15 থেকে 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা পৌঁছাবেন কীর্তিবাসুজার বাড়ি এবং কীর্তিবাস ঘাট। আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রেল ক্রস করেই যেতে হবে 1 নম্বরের দিকে। ওখান থেকেই অটো কিংবা টোটো পেয়ে যাব। এই ঘাটেই কি স্নান করতে আসছেন কীর্তিবাসুজা? আচ্ছা, কীর্তিবাসুজা এখানে আসতেন স্নান করতে। উনি তো আমাদের কাছে একটা অন্য জায়গায় দেখেছেন যে বাংলায় রামায়ণ, সেটা উনি তো করেছিলেন। এখানে তার জন্মস্থান। একসময় পূর্ববঙ্গে ছিলেন তার পিতা এবং তার পিতা, পরবর্তীতে এখানে চলে আসেন। এখানে এসে উনি সপ্তম পুত্র। আর সে জায়গায় দাঁড়িয়ে ওনার মধ্যে একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল। এবং তারপরে গুরু গিয়ে যান উত্তরপ্রদেশ, ওখান থেকে আবার চলে এসে রামায়ণটা পদ্যরূপে বাংলায় রচনা করলেন। এবং তাছাড়া আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে জবন হরিদাস ভাসতে ভাসতে এসেছিলেন, যেটা শোনা যায় গঙ্গা এই ঘাটে। এই ঘাটেই কিন্তু এই ঘাটেই জবন হরিদাস ভাসতে ভাসতে এসেছিলেন পূর্ববঙ্গে থেকে। উনি একজন মুসলিম পরিবারের সন্তান। তার পরবর্তীতে একেবারে কৃষ্ণপ্রেমী ভাবায়েতে উনি জড়িয়ে পড়ে। তার পরবর্তীতেই তিনি এই ধর্মপ্রচারের দিকে বেরিয়ে পড়েন। ওনার সমাধিস্থলও তো এখানে আছে। আচ্ছা, এখানে মানুষ কেমন আসেন? এখানে প্রচুর মানুষ আসেন। কোন সময়টা, ঠিক কোন সময়টা এখানে মেলা হয় এই কীর্তিবাসুজার? কীর্তিবাসুজার মেলাটা হচ্ছে মাঘ মাসের হচ্ছে শেষ রবিবারে। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া এখানে এই ঘাটেও মানে এখানে অষ্টম প্রহর হয় মাঘে পূর্ণিমায়, ঠিক আছে, বহু লোকজন সমাগম হয়। তারপরে যে পয়লা বৈশাখে চৈত্র মাসে, ঠিক আছে, মানে লোক হতেই আছে, ঠিক আছে। এটা এখন মানে কোনো উৎসব নেই, দেখছেন এই সকাল থেকে ভোর থেকেই চান আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। আর যখন মেলাঘাট হয় না, এখানে মোটামুটি গাড়ি ঘোড়া ঢুকতে পারে না, এত লোক হয় এখানে। মানে একটা পর্যটন কেন্দ্র, একটা ভাবাবেগের জায়গা এখানে তৈরি হয়েছে, যে কারণে মানুষ এখানে গঙ্গা স্নানের সঙ্গে সঙ্গে কীর্তিবাসের বাড়িটা ঘুরে যায়। স্থানীয় বাসিন্দা যারা আছেন বা অন্যান্য জায়গায়, তার ইনকামের একটা জায়গাও বেরিয়েছে নিশ্চয়ই। ইনকামের জায়গা এখন হরিপাটে যে ওখানটায় যে মন্দিরটা আছে, আচ্ছা, মন্দিরে ওখানে বাইরের লোক আসে, কিন্তু ঘটনা হচ্ছে ওখানে বাইরের লোক এসে তো থাকে না। ওই দেখা যায় সাধুদের ওখানটায় যে ওনারা আছেন, ওখানে হয়তো সেবা টেবা করে চলে যাচ্ছেন, ঠিক আছে। এবার ইনকামের পথ কেমন, যেমন এখানে দোকানগুলো আছে, বাইরের লোকজন আসলে একটু বেচে কেনা করছে, ঠিক আছে। এই ইনকামের পথে এইভাবে একটা আয়ের জায়গা বেরিয়েছে। কিংবা টোটো অটো যারা আসছে, অটো যারা আছে তারা ভাড়া টাড়া পাচ্ছে, এইভাবে ইনকামের জায়গা হচ্ছে। আচ্ছা, এক ক্ষেত্রে শান্তিপুরে যেমন শাড়ি বিখ্যাত, সেই জায়গাতে ফুলিয়াতেও তো খুব সুন্দর সুন্দর শাড়ি। হ্যাঁ, শান্তিপুরে যেমন নাম, ফুলিয়ার শাড়ির আরও নাম ছিল, ঠিক আছে, কিন্তু এখন শাড়ির ব্যবসা কিন্তু এখন ডাউন। আচ্ছা, সেইভাবে এখন ফুলিয়াতে হয় না বলছেন? না।
আচ্ছা আচ্ছা, মানে তাঁতের শাড়ি বলতে চলে যে শান্তিপুর আর ফুলিয়া সেটা আস্তে আস্তে একেবারে নিচের দিকে যাচ্ছে, কারণ শিল্পীর একটা অভাব আছে, বিশাল অভাব। এখন তাঁতের কাজ মোটামুটি ধরুন কথার কথা বলছি, হাজারে মানে দেখা যাচ্ছে 1000 লোকই করতো, এখন মানে দেখা যাচ্ছে 1000-এ 10টা লোক করছে, মানে তাঁতের পয়সা নেই, ঠিক আছে, চলতে পারছে না মানুষ, এই রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য, চলে যাচ্ছে, কর্ম নাই, ঠিক আছে, কি করবে। আপনার নাম? আমার নাম সুচন্দ্র বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনিও এরকম এই কীর্তন করেন দেখছি? আমারও বিশাল তাঁতের কাজ ছিল, এখন আর করি না, ঠিক আছে, ওই কাজে আর কোনো ভাব নাই, ঠিক আছে, আপনি তো দিন 100 টাকা ইনকামও হবে না। আপনি তো একটা মানুষের জন্য কাজ করছেন, এই সুলভ শৌচালয়ের একটা ব্যবস্থা দেখছি, যারা আর কি এখানে আসছেন, এই তীর্থযাত্রীরা যারা আসছেন তাদের কিন্তু খুব সুবিধা হবে, কারণ মহিলা এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে কিন্তু এখানে শৌচালয় আছে, সুলভ মূল্যে এখানে শৌচালয়, খুব ভালো ব্যবস্থা, মানুষের স্বার্থে উনি কাজ করছেন। ঠিক আছে, ভালো থাকবেন, আমরা একটু ঘুরে আসি কীর্তিবাস ওঝার বাড়ির দিকে। জবন হরিদাসের সম্বন্ধে কি বলছেন একটু বলুন। জবন হরিদাস যখন হাত পা বেঁধে পাণ্ডব থেকে ফেলে দিল, ভাসতে ভাসতে এই ঘাটে এসেছিল, চামমণ্ডল বলে এখানে একজন ডাকাত ছিল, তার মেয়ে গঙ্গায় আসছিল, আস্তে আস্তে যে দেখে একজন হাত পা বাঁধা অবস্থায় সে ভেসে আছে, তারপরে ওর বাবার কাছে গিয়ে খবর দেয় যে বাবা দেখো একজন ভেসে আছে, মানুষ মরেনি। ওর বাবা এসে দেখে সে হরিদাস ঠাকুর ভাসছে, তারপরে চামমণ্ডল গিয়ে হরিদাস ঠাকুরকে তুলে নিয়ে এসে ওই হরিবটে বসিয়ে দেন। এখানে দাঁড়িয়ে আছি যে গঙ্গার পাড়ে, যে গঙ্গা ঘাট, এই গঙ্গা ঘাটেই কিন্তু ভাসতে ভাসতে এসেছিলেন জবন হরিদাস। হ্যাঁ, জবন হরিদাস এখানেই ভাসতে ভাসতে এসেছিলেন, তার সারা দেহে বেত্রাঘাত ছিল, আর সেই অবস্থায় তিনি ভাসতে ভাসতে এখানে আসেন এবং একজন ডাকাতের কন্যা তাকে দেখার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আশ্রমে। তথাকথিত তখন আশ্রম সেইভাবে না থাকলেও সেখানে কিন্তু ছোটোখাটো একটি আশ্রম ছিল এবং সেখান থেকেই তার শুরু হয় সাধনা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে ফুলিয়ার যে কীর্তিবাস ঘাট, কীর্তিবাস ঘাটের যে গঙ্গা ভিউ, এই গঙ্গা ভিউর এখানে। আর এখান থেকে সোজা সাপটা যদি দেখা যায়, আমরা এই আজ থেকে প্রায় 8 মাস আগে এসছিলাম 2000 বিঘা যে নির্জন দ্বীপ, যেখানে 4টি পরিবার বসবাস করে, সেটা কিন্তু একেবারে এখান থেকে লক্ষ্য করা যেতে পারে। আর এই যে বৈচিত্র্য পার্ক, এটা হচ্ছে হুগলির মধ্যে পড়ে, ঠিক এই সাইডটাতে ছেঁড়াচর কৃষ্ণমাটি এবং তাছাড়া আছে এটা হচ্ছে ছেন্নাচর। এই ছেন্নাচরটা একেবারে নদী গর্ভের মধ্যে, কিন্তু দুই দিক দিয়ে গঙ্গা বয়ে গেছে, আর মধ্যেখানে এই দিয়ে নির্জন দ্বীপ রয়ে গেছে 4টি পরিবার। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছেন গঙ্গা স্নান করতে। যে গঙ্গা দেবীর মন্দির, এটা হচ্ছে গঙ্গার ঘাট। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছেন গঙ্গা স্নান, পুণ্য স্নান করতে। কীর্তিবাস ঘাটে যাওয়ার রাস্তা দিয়ে কিন্তু অনেকগুলো তাঁত শিল্প চোখে পড়বে, সেগুলো দেখানোর চেষ্টা করি। কত নিখুঁতভাবে এটা কিন্তু অটোমেটিক প্রিন্টারের মাধ্যমে হচ্ছে, অটোমেটিক মেশিন, দেখো অটোমেটিক মেশিনের মাধ্যমে শাড়ি তৈরি হচ্ছে, তাঁত শিল্প। এগুলো রিফিল করা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে ববিনে রিফিল করা হচ্ছে সুতোগুলো, খুব সুন্দর। এগুলো অটোমেটিক, আগে যেখানে হ্যান্ডমেড করা হতো এখন সেখানে অটোমেটিক করা হচ্ছে, তাই? এখান থেকে ঘুরে এলাম, যেটা এখন অটোমেটিক, আগে হ্যান্ডমেড ছিল, এখন একজন থাকেন আর একজন থেকেই টোটালটাই কিন্তু পরিচালনা করেন। মেশিনটা অটোমেটিক আছে বলে একদিনে 2 থেকে 3টে শাড়ি তৈরি হয়, আর আগে যখন হ্যান্ডমেড তৈরি করা হতো তখন কিন্তু 2 দিন কিংবা 3 দিনে একটি শাড়ি করা হতো। তো এখন একটু সুবিধা হলেও এখন চাহিদাটা, তাঁতের শাড়ির যে চাহিদাটা সেটা কিন্তু একটু কমে গেছে। বিভিন্ন সিল্ক এবং অন্যান্য হ্যান্ডলুম শাড়ি উঠে এটার একটু চাহিদা কমে গেছে। বাংলার ঐতিহ্য এই তাঁতের তাঁত শিল্প, সেটা কিন্তু ফুলিয়া এবং শান্তিপুরে, সেটা আজ ধুকে ধুকে বেঁচে আছে শিল্পীদের মাঝে। নতুন করে কেউ করতে চাইছেন না, এই শিল্পকর্মের মধ্যে তারা আসতে চাইছেন না। তো দেখাই হ্যান্ডলুম শাড়ি তৈরি হচ্ছে, আর কাকাবাবু নিজে হাতে কিন্তু এই যন্ত্রটা চালাচ্ছে। একদিনে কটা শাড়ি করতে পারেন? 3 দিন লাগে বুনতে। হ্যাঁ, দেখতেই পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ডিজাইন কিন্তু আছে, আর সে জায়গায় দাঁড়িয়ে
প্রত্যেকটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হয়, না হলে এদিক ওদিক হয়ে গেলে সেই শাড়িটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই যে ববিন করা আছে, এই ববিনের মধ্যে সুতোগুলো ভরা আছে, পুরোটাই কাঠের। একটু আগে দেখে আসলাম যন্ত্রাংশ পুরো একবারে অটোমেটিক, আর এটা হচ্ছে হাতে তৈরি করছেন। কতদিন যাবত করছেন আপনি? আমি তো প্রায় 40 বছর। 40 বছর চলে যায় মোটামুটি? হ্যাঁ, এই মানে লকডাউনের পর থেকে ব্যবসাটা খারাপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো এখন কি সেইভাবে কি আগের মতো সেইভাবে নাই ব্যবসা, আর শিল্পীরাও অনেক নেই তো এখন? হ্যাঁ, শিল্পীর ভাগটাও কমে গেছে, মানে পয়সাটা আগের মতো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আগে যে হিসাবে মজুরি দিত না, এখন দেয় না। বিভিন্ন সিল্ক শাড়ি টাড়ি উঠে, হ্যাঁ, ওই যে পালমের শাড়ি উঠে এরকম হয়ে গেল। ও মেশিনে তো একদিনে 3-4টে শাড়ি। 3-4টে শাড়ি মজবুত তো নিশ্চয়ই তেমন হবে না? না, ও শাড়ি এই শাড়ি একটা 6-7 হাজার টাকার দাম। আচ্ছা আচ্ছা, এগুলো বাইরে চলে যায়? বাইরে এক্সপোর্টের শাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করুন। চরকি, এখানে এই চরকিতেই সুতো ঘোরানো হয়, এটাই তো সুতো ঘোরানো হয়? আচ্ছা, এটা ওটাও কি চরকি নাকি? ওটার মধ্যে সুতো দিতে হয়, এটা ঘোরালে পারে ওই শীতের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ঘোরাতে হয়, আর এটাতেই ববিনটা রাখা হয়, তাই তো? আচ্ছা, আপনি এখনো করেন? আপনিও তাঁত বোনেন? বাহ, কাকাও তাঁত বোনেন, আপনিও বোনেন? আচ্ছা, এইভাবে কি সংসার চলে আপনাদের নাকি? আমরা দুজনে, আমরা দুটো মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে, আমরা দুজনে কাজ করি আমাদের মতো। আচ্ছা আচ্ছা, উনি তো বললেন প্রায় 40 বছর ধরে করছেন, এখন একটু বাজার মন্দা আছে। এই লকডাউন হওয়ার পর থেকে আমাদের কাঠের বাজারটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জিনিসের দাম বেড়ে গেছে, অথচ মজুরির দাম কমে গেছে। অনেকে বলে যে তাঁত শিল্প সেই ধরনের ঐতিহ্যবাহী শিল্প, কিন্তু শিল্পীদের অবস্থা খারাপ, ঠিক তাই তো। একজন কাকাবাবু এবং কাকিমার সঙ্গে কথা বললাম, যারা এই ফুলিয়া কৃত্তিবাস ঘাটের এখানেই থাকেন, এখানকার স্থানীয় বাসিন্দা। তো তারা কিন্তু এখনও হ্যান্ডমেড যে মেশিনগুলো আছে, কাঠের যে মেশিন, সেই হ্যান্ডমেড মেশিনেই কিন্তু কাজ করছেন। হ্যান্ডলুম শাড়ি বললেন, ওই হ্যান্ডলুম শাড়ির বিভিন্ন পুঁতি থেকে শুরু করে সুতো সবটাই কিন্তু এক্সপোর্ট করে নিয়ে আসতে হয় বাইরে থেকে, আর অনেক দাম সেই শাড়ির। বিভিন্ন কার্যকলাপ যেগুলো করতে হয়, কারুকার্য, সেগুলো অনেক দাম। সেইভাবে তারা দাম পান না, শিল্পী মানুষ যেটুকু যা পান সেটুকু দিয়ে কিন্তু চলে না। এখন বাজারটাও কিন্তু খুব মন্দা। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কৃত্তিবাস স্মৃতিতরণ। এই প্রবেশ পথ দিয়েই প্রবেশ করব। কৃত্তিবাস ওঝার যে জন্মভিটা এবং যে গ্রন্থাগার তার স্মৃতির উদ্দেশ্যে, এবং কূপ, তাছাড়া জবন হরিদাসের যে আশ্রম, সবটাই বিস্তারিত কিন্তু থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। মহাকবি কৃত্তিবাস ওঝা এই পবিত্র স্থানে নিজে কুয়ো খনন করেন। এই পবিত্র স্থানে রক্ষা করা আমাদের ধর্ম, আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়ে এই ধর্ম পালন করব। দাঁড়িয়ে আছি একেবারে কৃত্তিবাস ওঝার নাম অনুসারে যে বিদ্যালয়টি তৈরি করা হয়েছে, কৃত্তিবাস, ফুলিয়া কৃত্তিবাস বিদ্যালয়, সেই বিদ্যালয়ের একেবারে মাঠ প্রাঙ্গণে। এই প্রাঙ্গণে কিন্তু আছে কৃত্তিবাস কোপা। 1320 খ্রিস্টাব্দে এটি খনন করে নিজের হাতে কৃত্তিবাস ওঝা, আর সেটা তোমাদেরকে দেখায়। এই যে সুগভীর কুয়ো তৈরি করেছেন কৃত্তিবাস তার নিজে হাতে। স্কুল থেকে হাঁটা পথেই কিছুটা দূরেই, একদম স্কুলের সংলগ্ন, কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম মিউজিয়াম। একেবারে আমার সম্মুখে মহাকবি কৃত্তিবাস ওঝার পটচিত্র, এবং তার উপরে রামায়ণের সার কথা, রামায়ণের 7 কাণ্ড, যেটা বলা হয় 7 কাণ্ড রামায়ণ, সবটাই কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পটচিত্র আছে, এবং তাছাড়া আছে তিতুমিরের একটি পটচিত্র, বিরসা মুন্ডার পটচিত্র, এবং তাছাড়া কৃত্তিবাস ওঝার বংশ তালিকা, সেটা কিন্তু এখানে এই বোর্ডে দেয়া আছে। পরপর পরপর তার বংশ তালিকা দেয়া আছে, এবং সঙ্গে আছে কৃত্তিবাস ওঝার বিরচিত শ্রীরাম পাঁচালী আদিকাণ্ড। এটা কিন্তু কৃত্তিবাস ওঝার হাতে লেখা, এই লিপিবদ্ধটা এখানে রাখা হয়েছে। কৃত্তিবাস ওঝা বিরচিত শ্রীরাম পাঁচালী আদিকাণ্ড, পৃষ্ঠা 2,
হাতের লেখাটা তোমাদেরকে দেখায় কীর্তিবাস ওঝা। এখানে এসে নিজেকে গর্বিত বোধ মনে হচ্ছে, কারণ এত সুন্দর একটা সময়ের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা লিপিতে লিপিবদ্ধ করা আছে পৃষ্ঠা নাম্বার দিয়ে কীর্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালীর বিভিন্ন অংশ এবং তারই লেখা কিছু মহাকাব্য, কাব্য প্রভৃতি কিন্তু এই লাইব্রেরিতে সংগ্রহ করে রাখা আছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি, পূর্বে এটাই ছিল কীর্তিবাস ওঝার জন্মস্থান বা জন্মভিটে। পরবর্তীতে এটা সংস্কার করা হয়, সংস্কার করিয়ে এটাকে লাইব্রেরি এবং গবেষণাগারে পরিণত করা হয়। খুব সুন্দর এই জায়গাটা, এই জায়গার স্নিগ্ধতা কিন্তু মনকে ভরাচ্ছে, প্রাণকে ভরাচ্ছে। তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন যে লিপিগুলো আছে সেই লিপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে লিপিবদ্ধভাবে সাজানো গোছানো আছে। সবটাই কিন্তু ঘুরে নিয়ে এসে আপনাদের দেখালাম। আর এখন যাব জবন হরিদাসের যে সমাধিস্থল এবং যে আশ্রম, সেটা আপনাদেরকে ঘুরে নিয়ে দেখাতে। একটু দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করি যে পঞ্চতত্ত্ব মন্দির এবং অন্যান্য যে মন্দির, গর্ভগৃহ এবং মন্দিরগুলো হচ্ছে পঞ্চতত্ত্ব মন্দির। অনেকটা দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি। এটা হচ্ছে চারচালা বিশিষ্ট মন্দির। এখানে মা আছেন। শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের গুফা মন্দির। আর এই গুফা মন্দিরের মধ্যে প্রবেশ করলে যেটা চোখে পড়বে, শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি জবন হরিদাসকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুরীর দুয়ারে দুয়ারে। তার যে দেহত্যাগ করার পরে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করার জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছেন এইভাবে তার দল নিয়ে। এবং এত সুন্দর একটা প্রতিচ্ছবি, এত সুন্দর একটা বিগ্রহ এখানে আছে, ঢুকে প্রবেশ করলে কিন্তু চোখে পড়বে। আর এটাই হচ্ছে মূল গুফা মন্দির। আর এখানেই যে বিষাক্ত সর্প বাস করত, সেই সর্প এখানেই শ্রবণ করেছিলেন হরিনাম জবন হরিদাসের সঙ্গে। আর একটু দেখানোর চেষ্টা করি। এখানেই সেই বিষাক্ত সর্প জবন হরিদাসের সঙ্গে হরিনাম শ্রবণ করেন। আর এই গুফাকে কেন্দ্র করেই এই মন্দিরের নামকরণ করা হয় পরবর্তীতে গুফা মন্দির। মহাকবি কীর্তিবাস ওঝা পণ্ডিতের এটাই অস্থি সমাধি। এখানে কিন্তু তার সমাধি করা হয়, যিনি আর কি বাংলায় পদ্যরূপে রামায়ণ রচনা করেছিলেন আমাদের সাধারণ মানুষের বোধগম্যের কারণে। খুব কৃষ্ণপ্রভু, হরে কৃষ্ণ। আচ্ছা, বলছি জবন হরিদাসের সম্বন্ধে আমরা শুনেছি যিনি উনি একজন মুসলিম ঘরে পালিত হয়েছিলেন। হ্যাঁ, এটা তো সত্য? সত্য। মানে ব্রাহ্মণ ঘরে উনি জন্মগ্রহণ করেন। পরবর্তী শাস্ত্র সেটা বলে যে উনি এই হরিদাস ঠাকুর মূলত হচ্ছে ব্রহ্মা। আমাদের শাস্ত্রে আছে ব্রহ্মা বিষ্ণু শিব। আচ্ছা আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু শিব আছে না, ব্রহ্মা সৃষ্টিকর্তা। আর সেই ব্রহ্মা ওই গত দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু চুরি করেছিল ভগবানকে পরীক্ষা করার ছলে। মানে আপনি বলছেন যে ওই দাপর লীলায় নবলক্ষ শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু চুরি করেছিল বৃন্দাবনে। মানে গরু, যে ধেনু মানে গরু। আচ্ছা আচ্ছা। তাই উনার ওই অপরাধ হয়েছিল। আমি সংক্ষেপে বলছি, ঠিক আছে? সংক্ষেপে বলছি যে ওই নবলক্ষ ধেনু চুরি করার অপরাধে ওনার অভিশাপ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তোমাকে মরতে গিয়ে মানব হতে হবে এবং মুসলমানের অন্ন খেয়ে লালিত, অর্থাৎ জবনের অন্নে তোমাকে লালিত পালিত হইতে হবে। তা উনার জন্ম ব্রাহ্মণ ঘরে হলেও এখন বর্তমান সেই স্থান বাংলাদেশ কেরাগাছি কলারা থানার ভিতর। উনার পালিত পিতা হচ্ছে মুসলমান, উনার জন্মদাতা ব্রাহ্মণ। উনি ছোট থাকতে, একেবারে ছোট থাকতে উনার পিতামাতা মারা যায়। উনার পিতামাতার বন্ধু ছিল হবিবুল্লাহ কাজী। উনারা ছিলেন নিঃসন্তান, তাই উনারা ওই হরিদাস ঠাকুরকে সন্তান হিসাবে লালিত পালিত করেছিলেন। গুফা মন্দির আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দির।
এটা কৃষ্ণ বলরাম মন্দির নামে পরিচিত। রাধা কৃষ্ণ বলরাম রেবতীর যে বিগ্রহ, এটা নিম কাঠের সম্পূর্ণটাই করা, বহু প্রাচীন মন্দির। একেবারে দেখানোর চেষ্টা করি। এই যে এখন কিন্তু চলছে কিছু নাম, আর তার সঙ্গে এই যে এই মন্দির আছে গুফা মন্দির, গুফা মন্দিরের একেবারে সম্মুখে এই মন্দিরটি বহু প্রাচীন নিমকাঠের বিগ্রহ দিয়ে তৈরি করা, রাধাকৃষ্ণ বলরাম রেবতীর এই বিগ্রহগুলি। এই বটবৃক্ষের শীতল ছায় বসে মহাকবি কীর্তিবাস ওঝা তার প্রসিদ্ধ পদ্যরূপে রামায়ণ রচনা করেন, যাতে আমাদের বোধগম্য হয় সেইভাবে কিন্তু তিনি এই রামায়ণ রচনা করেছিলেন। মূল রামায়ণের সঙ্গে এই রামায়ণের কিছুটা পার্থক্য থাকার কারণ হচ্ছে এখানকার পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং অবস্থা সমস্তটা নিয়েই একটা গল্প আকারে পদ্যরূপে এই রামায়ণ রচনা করেছিলেন কীর্তিবাস ওঝা। অধুনা পশ্চিমবঙ্গে নদিয়া জেলার ফুলিয়া তথা কীর্তিবাস ওঝার জন্মস্থান যবনহরিদাস যে ঘাটে তিনি এসে উপস্থিত হয়েছিলেন বেত্রা ঘাটে, সেই ঘাট তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবং পরবর্তীতে যে কীর্তিবাস ওঝার যে অস্থি সমাধি করা হয়েছে, পরবর্তী সেই অস্থি সমাধি দেখিয়ে নিয়ে এলাম। এবং তার সঙ্গে আছে যে লাইব্রেরিটা করা হয়েছে, সেটা কিন্তু একসময় কীর্তিবাস ওঝার জন্মস্থান ছিল, জন্মভিটে। সবটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।